গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের আদেশ প্রত্যাহার। পূর্ণাঙ্গ রায় লিখতে বিব্রত হাইকোর্টের বিচারক, বিব্রত ডক্টর ইউনূসের আইনজীবীও। তিনি সরকার পক্ষের লয়ার ছিলেন, এখন উনি বিচারক, উনি শুনতে পারেন না। আমরা দীর্ঘদিন এখানে হয়রানিগ্রস্ত হলাম, প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয়। শেখ হাসিনার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩ অভিযোগ, হত্যায় জড়িতদের বিচার দাবি স্বজনদের, আশ্বস্ত করলেন চিফ প্রসিকিউটর। স্বজনেরা যাতে সঠিক তার শহীদ সন্তানদের লাশটা বুঝে না পায়, এই ব্যাপারে একটা ডেলিবারেট প্রচেষ্টা ছিল, এটা লক্ষণীয়। তারা এসেছেন আজকে এখানে অভিযোগ দায়ের করেছেন। সরকারের যে যারাই অপরাধের সাথে যুক্ত তদন্ত করে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তদন্ত কমিশনে 13 দিনে গুমের 400 অভিযোগ জমা। র্যাবের বিরুদ্ধেই বেশি। আয়নাঘরে ভুক্তভোগীদের তথ্যের সঙ্গে মিল পেলেও মুছে ফেলা হয়েছে প্রমাণ। উত্তাল জুলাইয়ে ব্যাংক খাতে লেনদেন কমেছে 1.5 লাখ কোটি টাকা। কাটছে না তারল্য সংকট। আমানতের টাকা তুলতে গ্রাহকের চরম ভোগান্তি। পোশাক শ্রমিকরা কাজে ফেরায় পুরোদমে উৎপাদন শুরু। অসন্তোষের সুযোগে পণ্যের দাম কমিয়ে দেন অনেক ক্রেতা। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মালিকরা। এবং আমিরাতে কিছুক্ষণ পর পর্দা উঠছে নারী টি-20 বিশ্বকাপের। স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের আশায় টাইগ্রেসরা। মাইল ফলকের সামনে জ্যোতি নাহিদা। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় প্রত্যাহার করলেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ আদেশ লিখতে গিয়ে এক বিচারক বিব্রত বোধ করায় নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। এদিকে ক্ষমতায় আসার পর একের পর এক মামলা ও আদেশ প্রত্যাহারে বিব্রত ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী। বলছেন এতে ভুল বার্তা যাচ্ছে জাতির কাছে। সব মামলা আইনিভাবেই মোকাবিলা করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি আইন অনুযায়ী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারে তার নাম ঘোষণার পর প্রথমে শ্রম আইনের মামলা থেকে খালাস পান এই নোবেল জয়ী। এর 4 দিন পর দুদকের আবেদনে দুর্নীতির মামলা থেকেও খালাস দেয়া হয় ইউনূস সহ 14 জনকে। এ সময় তার আইনজীবী বলেছিলেন, এভাবে মামলা প্রত্যাহার চান না তারা, লড়তে চান যথাযথ আইনি প্রক্রিয়ায়। এবার ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের আদেশও প্রত্যাহার করলেন উচ্চ আদালতের একটি বেঞ্চ। কারণ হিসেবে বলা হয়েছে, ওই বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এ মামলা লড়েছেন রাষ্ট্রপক্ষের হয়ে, অথচ তিনি বিচারপতি হিসেবে 6 মাস ধরে করেছেন শুনানি। 6 মাস যাবতই কিন্তু তিনিও জানেন, উনি সেকেন্ড জাজও জানেন যে তিনি সরকার পক্ষের লয়ার ছিলেন, এখন উনি বিচারক, উনি শুনতে পারেন না। এটা বিজ্ঞ কোর্টও জানেন। কিন্তু আমরা দীর্ঘদিন এখানে হয়রানিগ্রস্ত হলাম, সমস্ত কিছুতে হলাম, জাজমেন্টও দিয়ে দিল। তারপরে এইভাবে যে জিনিসটা করা হলো, এটা সময়ের আমাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে। মামলা এবং আদেশ প্রত্যাহারের এ দুটি ঘটনায় বিব্রত ডক্টর ইউনূসের আইনজীবীও। তিনি বলছেন, ক্ষমতায় আসার পর মামলা প্রত্যাহারে জাতির কাছে ভুল বার্তা যাচ্ছে। এমনভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদেশে যেভাবে রাজনৈতিক মামলাগুলি উইথড্র করা হয়, সেভাবে উইথড্র করা হয়েছে। তা আমরা কমপ্লিট জাস্টিস চাওয়ার জন্য, যে যদি আমাদের প্রধান উপদেষ্টাও বলছেন, যদি আমি দোষী সাব্যস্ত হই, তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয়। সুতরাং আইনের প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করেই যেন সেটা করা হয়। নিয়ম অনুযায়ী এই মামলাটি ফের শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করে দেবেন প্রধান বিচারপতি। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের হত্যা ও গণহত্যার ঘটনায় 3টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে 2টি মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনকে। আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীদের নির্ভয়ে তথ্য ও অভিযোগ দাখিলের আহ্বান জানিয়েছে চিফ প্রসিকিউটর।
আন্দোলনে হত্যা গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে ৫১টি অভিযোগ জমা পড়েছে। দুটি ছাড়া প্রত্যেকটি আবেদনই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 18 জুলাই কমপ্লিট শাটডাউন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে কলেজ শিক্ষার্থী সাকিব হাসান এবং 4 আগস্ট লক্ষ্মীপুরে ওসমান গনি হত্যার বিচার চেয়ে বুধবার শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করে আরও দুটি অভিযোগ দাখিল করেছে তাদের পরিবার। 4 আগস্ট মিরপুর 10 নম্বরে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী আহনাফ নিহতের ঘটনায় আরেকটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে। ছেলে হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন মা। ন্যায় বিচার এনশিওর করা যেমন আমাদের প্রধান লক্ষ্য, পাশাপাশি এখানকার পরিবেশ নিশ্চিত করা। আগের সময়ে যে আপনারা দেখেছেন এখানে যেটা হাজতখানা আছে, যেখানে আসামিদের কিনে রাখা হয়, এটা একটা মানবেতর পরিবেশ। এই পর্যন্ত যাদেরকে এখানে বিচার করা হয়েছে, যাদেরকে এখানে রাখা হয়েছে, তাদের সাথে যে আচরণ করা হয়েছে বা যে ধরনের ফ্যাসিলিটিতে এখানে রাখা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, আন্দোলনে জড়িত যে কোনো শিক্ষার্থী অভিযোগ ও তথ্য জমা দিতে পারবেন ট্রাইব্যুনালে। এক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এদিকে বিচারের উপযোগী করতে ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী। বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি। পরে চিফ ইঞ্জিনিয়ার জানান, 3 থেকে 4 মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ। ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরাতন ট্রাইব্যুনাল পরিত্যক্ত ঘোষণা করে টিনশেড বিল্ডিংয়ে এতদিন চলছিল বিচার কাজ। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পিলখানায় সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফ করছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। সরাসরি যাচ্ছি পিলখানায়। অন্যরা 4-5 জন ছিল গুরুতর আহত, আর বাকি সবাই ঢিল, ইট পাটকেল, তো পেট্রোল বোমা, রডের বাড়ি এই ধরনের আহত, যারা বেশিরভাগই সুস্থ হয়ে গেছে এর মধ্যে। আর বিজিবির সদস্য কেউ পালিয়ে নাই। বিজিবির একটি অস্ত্র, কোনো কিছু মিসিং নাই, বাট আমাদের বেশ কিছু গাড়ি পুড়ে গিয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, এটা অনেকের হয়তো একটু ভ্রান্ত ধারণা। পুরো বিজিবির জনবল প্রায় 56,000 প্লাস। আমাদের বিজিবির শুধুমাত্র 6 কিন্তু গ্রাউন্ডে এই ছাত্র জনতার বা আন্দোলনের জন্য মোতায়েন হয়েছিল। হ্যাঁ, সেটি কেন এত কম মোতায়েন হয়েছে, সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার, বিভিন্ন মিটিংয়ে জবাবদিহি করতে হয়েছে। এবং পুলিশ যে ভূমিকা পালন করছে, সেই ভূমিকা বিজিবি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না, সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে বা বিজিবিকে। তো এক্ষেত্রে আরেকটি বিষয় আপনাকে বলি, যেহেতু সরকারি একটি বাহিনী, সরকারি আদেশ হয়েছে, গ্রাউন্ডে বিজিবি পাঠানো লেগেছে, বাট পুলিশের চাইতে বিজিবির 15-20 গুণ বেশি লিথাল ওয়েপন যেটাকে বলে, মারণাস্ত্র যেটাকে বলে বা আগ্নেয়াস্ত্র যাকে বলে, তা আছে। কারণ বিজিবিকে এমনভাবে ডিজাইন করা, বর্ডারে কখনো যদি যুদ্ধ পরিস্থিতি হয়, প্রতিরক্ষা বাহিনীর আওতাধীন থেকে বিজিবিকে প্রথম যুদ্ধের প্রথম মোকাবেলা তাদেরকেই করতে হবে। তো বিজিবির কাছে লাইট মেশিন গান রয়েছে, মর্টার রয়েছে, গ্রেনেড রয়েছে, রকেট বিধ্বংসী কয়েক প্রকার অস্ত্র রয়েছে। এগুলোর কোনোটাই ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবেই এর মধ্যে মোতায়েন করা হয়নি। বিজিবির পিক আপ যে গেছে, আপনারা তো মানে ভিডিও, আজকালকার এই ওপেন যুগে আপনার ভিডিও আপনারা অনেকেই করেছেন, ছবি তুলেছেন। আমি অনুরোধ করব, যেসব পিক আপ গিয়েছে বিজিবির টহল পিক আপ, কোনোটাতেই উপরে এলএমজি নিয়ে, অনেক বাহিনীর দেখবেন এলএমজি সহ উপরে দাঁড়ানো। ইচ্ছা করেই আমরা কোনো এলএমজি নিয়ে কেউ দাঁড়িয়ে থাকবে না নিশ্চিত করেছি, কারণ ঝুঁকি আছে। এলএমজি সব এগুলো লোড করা থাকে, হঠাৎ করে ট্রিগারে হাত লাগলে কারো হতাহত হবে। তো এক্ষেত্রে বিজিবির সর্বাধিক চেষ্টা ছিল যাতে একটি প্রাণও বিজিবির হাতে মানে মৃত্যু না ঘটে। আমরা 4 নম্বর গেট দিয়ে বের করেছি, আর নিউ মার্কেটের গেটের এদিকে অনেক আন্দোলনকারীদেরকে নাস্তা দিয়েছি, পানি দিয়েছি। আমার বিজিবির 2 জন সদস্য, বিজিবি সদস্যের ছেলেরা আহত হয়ে বাইরের প্রাইভেট হসপিটালে ভর্তি হয়েছে ভয় পেয়ে। তাদেরকে আমি আমার হাসপাতালে নিয়ে আসছি। রৌফ কলেজের একজন টিচারকে, তাকে কোনো একটি দলের
এবং এই আন্দোলনের সাথে যুক্ত ভেবে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে আমরা জামিনে মুক্ত করে নিয়ে আসছি। কাজেই সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি, যেটা ছাত্র জনতা 5 তারিখে আমাদের গেটে অনেক মানুষজন, অনেক ছাত্র জনতা মিষ্টি নিয়ে আসছে আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য। বিজিবি মহাপরিচালক বক্তব্য রাখছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। আয়নাঘরে পরিদর্শনে ভুক্তভোগীদের অভিযোগের সঙ্গে মিল পেলেও এবং তা যে মিল পেয়েছে সেটা মুছে ফেলার প্রমাণও পেয়েছে। সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন কমিশন অফ ইনকোয়ারি। সংস্থাটি জানায় 13 দিনে কমিশনের কাছে 400 অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার, যার বেশিরভাগ অভিযোগই র্যাবের বিরুদ্ধে। রাজনৈতিক প্রতিপক্ষ, সমালোচক ও ভিন্ন মতাদর্শীদের দমনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করে বিচার বহির্ভূত হত্যা ও গুম খুনের মতো জোরালো অভিযোগ রয়েছে সাবেক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, যার সংখ্যা এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। গত 15.5 বছরে গুমের ঘটনার তদন্ত ও বিচারের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন অব ইনকোয়ারি গঠন করে অন্তর্বর্তী সরকার। গত 15 সেপ্টেম্বর থেকে এই কমিশনে অভিযোগ দায়ের করা যাচ্ছে। বৃহস্পতিবার এ নিয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। তারা জানায়, যেসব অভিযোগ এসেছে তার বেশিরভাগই করা হয়েছে র্যাবের বিরুদ্ধে। গতকাল পর্যন্ত 400 অভিযোগ পেয়েছি মাত্র 13 কার্য দিবসে। যদিও প্রথম নোটিফিকেশন হয় 2024 সনের 27শে অগাস্ট, কিন্তু আমাদের কাজ শুরু করি আমরা ভার্চুয়ালি অন অ্যান্ড ফ্রম 15 সেপ্টেম্বর 2024। অভিযোগের ভিত্তিতে সামরিক গোয়েন্দা অধিদপ্তরের আয়নাঘর ও সিটিটিসির ইন্টারোগেশন সেল পরিদর্শন করে সংস্থাটি। এসব স্থানে কোনো ভুক্তভোগী পাওয়া যায়নি, তবে কমিশন বলছে গুরুত্বপূর্ণ প্রমাণগুলো মুছে ফেলা হয়েছে। কারণ আমরা যখন ভিকটিমদেরকে ক্লাস্টারিং করছি, অর্থাৎ অমুক জায়গা থেকে অমুক সময়ে অমুক বাহিনী দ্বারা এতগুলো ভিকটিম গিয়েছে, এরকম ক্লাস্টার যখন পাচ্ছি, তখন দেখতে পাচ্ছি একজনের সূত্র ধরে আরো এক্সাম্পল। ভিকটিমকে আমরা বিভাজন প্রক্রিয়ায় নিব না, আমরা দেখব তিনি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার কিনা, তিনি ডাকাত ছিলেন না তিনি জঙ্গি ছিলেন নাকি, এই বিভাজনে আমাদের যাওয়ার কোনো ইখতিয়ার নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের তলব করা হবে, এতে সাড়া না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় কমিশন। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। এদিকে রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। 2011 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগ ওঠে সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে। এতে 2015 সালে পল্টন থানায় 5 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরে শতাধিক মামলার দায় মাথায় নিয়ে দেশ ত্যাগ করেন মাহমুদুর রহমান। 2023 সালে শফিক রেহমান ও মাহমুদুর রহমান সহ মামলার 5 আসামিকে 7 বছরের কারাদণ্ড দেন বিচারক। হাসিনা সরকার পতনের পর গেল 27 সেপ্টেম্বর তুরস্ক থেকে দেশে ফেরেন মাহমুদুর রহমান। 29 সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন তিনি। বৃহস্পতিবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মাহমুদুর রহমানের জামিন আবেদন করেন তার আইনজীবীরা। আবেদনের প্রেক্ষিতে তা মঞ্জুর করেন বিচারক। বেইল অ্যাপ্লিকেশন শুনে মাননীয় আদালত উনি জামিন মঞ্জুর করেছেন। এই মামলায় আসলে ওনার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগই ছিল না, এটা একটা হাস্যকর মামলা। এই পুরো মামলার চার্জশিটে এফআইআরে ওনার নাম ছিল না, এজাহারে ওনার নাম ছিল না। উনি যাতে জেল হাজত থেকে বের না হতে পারেন এর জন্য এই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। একই দিন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। এ সময় বাড্ডা থানায় দায়েরকৃত আলামিন হোসেন হত্যা মামলায় তাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়। হত্যা মামলায় আজকে যে আসামি আনিসুল হক যাকে শোন অ্যারেস্ট করা হয়েছে সে এজাহারভুক্ত আসামি। তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাকে এই এজাহারের তার নাম দেখার পরে এবং এজাহারভুক্ত আসামি হওয়ার কারণে এবং তার জড়িত বিষয়টা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার কারণে তাকে আজকে এই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। এর আগে গত 30 সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন সাংবাদিক শফিক রেহমান। সাজা পরোয়ানা বাতিলের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রংপুরের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলার 14 আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ১৪ আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আবেদন করেন। গত ১৬ জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক আবু সাইদ। এ ঘটনায় আবু সাইদের বড় ভাই রমজান আলী ১৮ আগস্ট ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এর মধ্যে রয়েছেন ২ বিশ্ববিদ্যালয় শিক্ষক, ১০ পুলিশ কর্মকর্তা ও ছাত্রলীগ নেতা। ওনারা যে কোনোভাবেই আপনারা দেখছেন যে অনেক বড় বড় হচ্ছে যে মামলার যে আসামি তারা কোনো না কোনোভাবে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। ফলে এই আদেশটা হওয়াটা খুবই প্রয়োজন ছিল এবং মামলার তদন্তের স্বার্থে শুধু নয়, এটা মামলার মূল হচ্ছে যে মামলার যে মোড় সেটা অন্যদিকে যে ঘুরিয়ে দেবার যে পরিকল্পনা যদি আসামি পক্ষে থাকে সেটাও আসলে পারবে না। তাদের উপর বিদেশে গমনের যে নিষেধাজ্ঞা এটার মধ্য দিয়ে তালিকাভুক্ত আসামিদেরকে খুঁজে বের করে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং এই গ্রেপ্তার করার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞাটা খুব কার্যকরী ভূমিকা রাখবে। সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে আয়োজিত আলাদা অনুষ্ঠানে নেতারা অভিযোগ তোলেন, আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা বাস্তবায়নকারীরা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। হাসিনা সরকারের দোসরদের রেখে কোনো সংস্কার বাস্তবমুখী হবে না বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি নেতারা। সরকার বিরোধী আন্দোলনে বিইউবিটির নিহত 2 শিক্ষার্থী শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শোকার্ত পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে নির্বাচনের বিকল্প নেই মন্তব্য করে রিজভী বলেন, শেখ হাসিনার মাফিয়া সিন্ডিকেট এখনও সক্রিয়। বিদায়ী সরকারের আমলে করা বিভিন্ন চুক্তি কেন জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না বলেও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ থেকে, রাষ্ট্র থেকে। তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ, টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে? শেখ হাসিনা কোন দেশের সাথে কি চুক্তি করেছে, সেই চুক্তির মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে বিক্রি করেছে, সেই চুক্তিগুলো, সেই অসম চুক্তিগুলো কেন এখন পর্যন্ত জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না? একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিতর্কিত আমলাদের অপসারণের দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যারা এখনও সচিবালয়ে বসে আছেন তারা আবারও ষড়যন্ত্র করতে পারেন। বাংলাদেশের আন্দোলনরত সকল দলের সাথে কথা বলা আপনি শুরু করেছেন, অভিনন্দন আপনাকে। আগামী 5 তারিখে আপনার 2 মাস হবে। আমরা জানি সময় কম, কিন্তু কাজ দ্রুত গতিতে করতে হবে। সময় ক্ষেপণ করা যাবে না। সময় ক্ষেপণ করলে আপনার সাথে ঘাপটি মেরে যারা ওই সচিবালয়ে বসে আছে, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। ইউনূস সরকারকে বিপ্লবের চেতনায় রাষ্ট্র সংস্কারের আহ্বান বিএনপি নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। একদিনের সফরে শুক্রবার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি সহ প্রায় 1 ডজন বিষয়ে আলোচনা হবে দুদেশের মধ্যে। বিশ্লেষকরা বলছেন, আটকে পড়া শ্রমিকদের পাঠানো এবং নতুন শ্রমবাজার উন্মোচনে সফরটি বেশ গুরুত্বপূর্ণ। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন ও পাচারের অর্থ ফেরাতে দেশটির ভূমিকা নিশ্চিতের তাগিদ তাদের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের 2 মাসের মাথায় প্রথম কোনো সরকার প্রধান হিসেবে শুক্রবার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী, পরিবহন উপমন্ত্রী, ধর্ম বিষয়ক উপমন্ত্রী সহ 58 সদস্যের একটি প্রতিনিধি দল আসবেন ঢাকায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ সফরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। 2 দেশের সরকার প্রধানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও প্রযুক্তি সহ প্রায় 1 ডজন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। সরকার প্রধানের মাঝে একটি ব্যক্তিগত ভালো সম্পর্ক বিদ্যমান। আমরা আশা করি যে যেগুলি সমস্যা আমাদের সামনে আছে মালয়েশিয়া সংক্রান্ত বিষয়, সেগুলির
অনেকখানি আমরা হয়তো সমাধান করব। এদিকে 2025 সালের জন্য মালয়েশিয়া আসিয়ান জোটের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবে, যে জোটের অংশ মিয়ানমারও। ফলে আসিয়ান জোটের আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতার আহ্বান জানানো হবে। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা ইস্যুতে গতানুগতিক সহযোগিতা বৃদ্ধির বাইরে প্রত্যাবাসনে নতুন কোনো পদ্ধতি আলোচনা হয় কিনা সেটি এখন দেখার বিষয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তারও অনেক চিন্তাভাবনা আছে রোহিঙ্গা নিয়ে। এখন দুজন মিলে কিছু নতুন করতে পারে কি না সেটাও দেখা দরকার। অনেকেই আশা করছেন যে নতুন একটা অ্যাপ্রোচ হয়তো তৈরি হবে, যেহেতু মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার সেও আগ্রহী, সেখানে একটা হয়তো নতুনত্ব আসতে পারে। এদিকে ভিসা পাওয়ার পরেও 17,000 বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি। তাদেরকে পাঠানো এবং নতুন কর্মবাজার উন্মুক্ত করতে এ সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলেও মনে করেন বিশ্লেষকরা। শ্রমিকদের মালয়েশিয়াতে যাওয়ার ব্যাপারে কিছু নতুন দিক নির্দেশনা আসবে এবং যে আগের যারা যাওয়ার কথা ছিল আমার মনে হয় যে তাদের ব্যাপারে একটা সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। এছাড়াও মালয়েশিয়া বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদের অর্থ পাচারের অন্যতম গন্তব্য। পাচার হওয়া অর্থ ফেরাতে দুই দেশ সমঝোতায় আসে কিনা সেটিও লক্ষ্য রাখার বিষয় বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এবং ওখানে যদি বেআইনিভাবে সেটাকে ব্যবহার করে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে রাস্তায় বিনিয়োগকারীরা ডিএসসির সামনে মানববন্ধন। কমিশন চেয়ারম্যানের পদত্যাগ দাবি। পোশাক কারখানার শ্রমিকরা কাজে ফেরায় পুরোদমে উৎপাদন শুরু হয়েছে শিল্পাঞ্চলে। সকালে বৃষ্টি উপেক্ষা করে দলে দলে কর্মস্থলে যোগ দেন পোশাক শ্রমিকরা। এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তায় আজও বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। মুজাফর হোসেন জয়কে সঙ্গে নিয়ে রাজিবুল হাসানের রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে দলে দলে কাজে ফিরেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আবারও পুরোদমে উৎপাদন শুরু হয়েছে সাভার ও গাজীপুর শিল্পাঞ্চলে। বৃহস্পতিবার সকাল থেকেই সাভারের ইপিজেড সহ শিল্পাঞ্চলের প্রায় সব কারখানাতেই কর্মব্যস্ত শ্রমিকরা। শিল্প পুলিশ জানায় কোথাও শ্রমিক অসন্তোষ নেই, স্বাভাবিকভাবেই চলছে কার্যক্রম। গাজীপুরের অধিকাংশ কারখানায় উৎপাদন সচল থাকলেও জিরানি এলাকায় রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করে। তাদের সঙ্গে পাশের একটি কারখানার শ্রমিকদের যুক্ত হওয়ার আহ্বান জানান। সাড়া না দিলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে কিছু সময় শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়কে অবস্থান নেন। এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগরায় বিভিন্ন কারখানার সামনে স্বেচ্ছাসেবীদের পাহারা দিতে দেখা গেছে। শিল্প পুলিশের তথ্য মতে এখনও নানা জটিলতায় সাভারে 15টি ও গাজীপুরে 8টি কারখানা বন্ধ রয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ। শ্রমিক অসন্তোষের জেরে বাংলাদেশ থেকে বিদেশি ক্রেতারা এবার কম দামে পণ্য কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গার্মেন্টস মালিকরা। জগার প্যান্ট, নিট জ্যাকেটের মতো প্রতিটি পণ্যে কমানো হচ্ছে 2.5 থেকে 3 মার্কিন ডলার। অথচ জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতা, বন্যা সংকট কাটিয়ে সেপ্টেম্বরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল দেশের তৈরি পোশাক শিল্প। সাগর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমতে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাভার, আশুলিয়া ও গাজীপুরে চলছে শ্রমিক অসন্তোষ। গার্মেন্টস ব্যবসায়ীদের অভিযোগ, শ্রমিকদের আন্দোলনে বহিরাগতরা ঢুকে পরিকল্পিতভাবে তৈরি পোশাক খাতে অস্থিরতার সৃষ্টি করছে। আর অর্ডার নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের এই শ্রমিক অসন্তোষের ফায়দা নিচ্ছে প্রতিবেশী ভারত সহ পোশাক শিল্পের প্রতিদ্বন্দ্বী দেশগুলো। কিছু কিছু কাস্টমার তারা তৃতীয় ডেস্টিনেশনে চলে যাওয়ার চেষ্টা করছে। একবার অর্ডার ডাইভার্ট হলে সেই অর্ডার কিন্তু বাংলাদেশে ফিরবে না। এতে করে সবচেয়ে দুর্ভাগ্যজনক দিক হবে আমাদের বিপুল একটা শ্রমিক গোষ্ঠীর কর্মসংস্থানের জায়গাটা নষ্ট হবে। নানামুখী সংকটে অনেকটা কম দামে তৈরি পোশাকের অর্ডার নিতে বাধ্য হচ্ছেন গার্মেন্টস মালিকেরা। বিশেষ করে আগে প্রতিটি নিট জগার প্যান্ট $12 বিক্রি হলো, এখন তা নেমে আসছে $8 থেকে $9। একইভাবে জ্যাকেট $12, ইয়োগা প্যান্ট $8, টি শার্ট $3.5 এবং শর্টস $7.5 রপ্তানি হচ্ছে। মিনিমাম 25% কম সিএম অফার করছে বাইরা। এটি গ্লোবাল ডিমান্ড কমে যাওয়া
প্লাস আমাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো আছে তাদের পর্যাপ্ত অর্ডার না থাকায় আমরা কম প্রাইসে এই অর্ডার নিতে বাধ্য হচ্ছি, ভয়ানক প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছি এবং এই প্রাইসে কাজটা আসলে কন্টিনিউ করা আমাদের জন্য খুব দুরূহ হয়ে পড়ছে। এদিকে জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতা, পরবর্তীতে ভয়াবহ বন্যা, এইসব সংকটের মাঝে রপ্তানি আয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের তৈরি পোশাক খাত। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে গার্মেন্টস খাত থেকে রপ্তানি আয় এসেছে প্রায় 11 বিলিয়ন মার্কিন ডলার। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা সামনের অর্ডারগুলো ধরতে পারছি না। সবকিছু সমন্বয় করে যদি একটা টাস্ক ফোর্স গঠন করে যদি এই সেক্টরকে যদি হেল্প করার জন্য যদি করতে চাই তাহলে আলহামদুলিল্লাহ আমরা কিছুটা অংশ কাটিয়ে উঠতে পারবো। ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে গার্মেন্টস রয়েছে 2564টি। এছাড়া দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানা রয়েছে। এইসব কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় 45 লাখ। আর বছরে গার্মেন্টস শিল্প থেকে রপ্তানি আয় প্রায় 47 বিলিয়ন মার্কিন ডলার। এমনিতেই বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা ইন্টারন্যাশনাল বায়ারদের কাছ থেকে দামি এবং অভিজাত ব্র্যান্ডের অর্ডার তুলনামূলক কম পেয়ে থাকে। এখন যা পাচ্ছে তার থেকে আবার তারা রেট কেটে নিচ্ছে, আর এর ফলে বিপর্যয়ের কবলে পড়ছে দেশের গার্মেন্টস শিল্প। এই সংকট থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। গত 14 বছরে 1.5 লাখ কোটি টাকা ব্যয়ে 90টি প্রকল্প বাস্তবায়ন করলেও লোকসানে ডুবে আছে রেলওয়ে। এই খাতে প্রতি বছর গড় লোকসান 2,000 কোটি টাকা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত উন্নয়নের কারণেই ঘটছে এমনটা। এজন্য মহাপরিকল্পনাকে ঢেলে সাজানোর পরামর্শ তাদের। নতুন রেল সচিবও বলছেন শুধু অর্থ খরচের জন্য নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেবেন তারা। মৃতপ্রায় রেলকে উজ্জীবিত করতে 2 দফায় 30 বছর মেয়াদী মহাপরিকল্পনা হাতে নেয় আওয়ামী লীগ সরকার। এ সময় রেলের বিনিয়োগ ছাড়াই অতীতের সব রেকর্ড। গত 14 বছরে বাস্তবায়িত হয় 90টি প্রকল্প, যাতে খরচ হয় 1.5 লাখ কোটি টাকা। এরপরও 75% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন, 60% ঝুঁকিপূর্ণ রেল লাইন, কোচ সংকট আর লোকসান নিয়ে চলছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠান। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন বাস্তবায়ন হওয়া অধিকাংশ প্রকল্পেরই উপযোগিতা নেই। এর সাথে একমত নতুন রেল সচিবও। সুন্দর সুন্দর কথা বলে প্রকল্পগুলো নিয়েছি এবং যে মাত্রায় আসলে এটার রিটার্ন পাওয়ার কথা, সুবিধা পাওয়ার কথা, পুরোপুরি কিন্তু এখন আমরা পাচ্ছি না। যাত্রী বান্ধব হওয়ার জন্য যেভাবে পরিকল্পনাগুলি নেওয়ার দরকার ছিল সেখানে কিছু সীমাবদ্ধতা আছে। পরীক্ষা করা হয়নি প্রপারলি এক্সামিন না করেই প্রকল্প এক্সপ্যান্ড করা হয়েছে। মহাপরিকল্পনার অংশ হিসেবে 2045 সালের মধ্যে ভোলা বাদে সব জেলাতে করা হবে রেল লাইন সম্প্রসারণ। বিদ্যমান সকল মিটার গেজ লাইনকে ডুয়েল গেজে রূপান্তর করা হবে। অন্যদিকে 4,500 কোচ আর 5,000 ওয়াগন কেনার পরিকল্পনা রেলের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এগুলো বাস্তবায়ন করতে শুধু অবকাঠামোগত উন্নয়নকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আধুনিক রেল ব্যবস্থা গড়তে মহাপরিকল্পনা সংস্কারের দাবি তাদের। বিনিয়োগটা অনেক ভারী শুধু অবকাঠামোর পিছনে, কিন্তু রেল পরিচালনা করার জন্য আধুনিকায়নের প্রয়োজন আছে, এখানে প্রযুক্তি নির্ভরশীলতার প্রয়োজনীয়তা আছে। এই জিনিসগুলি এখানে আমার মহাপরিকল্পনার সাথে সংযোজন করতে হবে। মাস্টার প্ল্যানটা আবার রিভিজিট করে এটা সংস্কার করতে হবে। মাস্টার প্ল্যান অনুযায়ী যে আমার ডেভেলপমেন্ট পরিকল্পনাটা এগিয়ে নিতে পারলাম না, এইগুলোকে আর একটু কীভাবে এই গ্যাপ আইডেন্টিফাই করে আমি আর একটু আপডেট করতে পারি, সেই পরিকল্পনা আমাদের এই মুহূর্তে আছে। মহাপরিকল্পনার অংশ হিসেবে এই মুহূর্তে রেলে 29টি প্রকল্প চলমান, যার খরচ ধরা হয়েছে 1,38,000 কোটি টাকা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সময়। একদিকে ইন্টারনেট বন্ধ, অন্যদিকে কারফিউ, সব মিলিয়ে ছাত্র আন্দোলনের সময় উত্তাল জুলাইয়ে ব্যাংক খাতে লেনদেন কমেছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। এদিকে অগাস্ট থেকে শুরু হওয়া তীব্র তারল্য সংকট এখনও বিরাজমান। আমানতের টাকা তুলতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। ছাত্র জনতার আন্দোলনের সময় জুলাই মাসে সৃষ্ট ব্যাংক খাতের অচলাবস্থা এবং চলমান তারল্য সংকটে কমেছে লেনদেন। সর্বশেষ জুলাই মাসের হিসাব থেকে দেখা যায় 1 মাসে ব্যাংকিং মাধ্যমে লেনদেন কমে 1,47,347 কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে জুলাই মাসে ব্যাংকিং চ্যানেলের লেনদেন জুন মাসের তুলনায় প্রায় 21% কম ছিল। বিশেষ করে চেকের মাধ্যমে লেনদেনের পরিমাণ কমেছে উল্লেখযোগ্য হারে। ছাত্র আন্দোলন দমাতে হাসিনা সরকারের সিদ্ধান্তে টানা 10 দিন ইন্টারনেট বন্ধ থাকায় সরাসরি প্রভাব পড়েছে ডিজিটাল লেনদেনেও। এছাড়া ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমেও কমেছে লেনদেন। জুলাইতে ডেবিট কার্ডে লেনদেন কমেছে প্রায় 22 এবং ক্রেডিট কার্ডে প্রায় 15%। এদিকে আগস্ট থেকে শুরু হওয়া তারল্য সংকট এসে ঠেকেছে অক্টোবরে। এখনো বেশিরভাগ দুর্বল ব্যাংকগুলোতে লেনদেন চলছে ঢিমে তালে। কোনো ব্যাংকে 10,000 টাকা তুলতেও পোহাতে হচ্ছে ভোগান্তি। গ্রাহকদের রোষানল থেকে বাঁচতে গেট লাগিয়ে চালাতে হচ্ছে ব্যাংকিং কার্যক্রম। বাংলাদেশ সাপোর্ট না পাওয়ায় দেওয়া খুব কষ্ট হচ্ছে। তারপর যদি সম্ভব হয় কিছু 5,000 10,000 এইভাবে যদি সম্ভব পারি আর কি, সেভাবে বড় ধরনের কিছু আমাদের হচ্ছে না। ব্যাংক খাতে লেনদেন স্বাভাবিক করতে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংক থেকে টাকা ধার নেয়ার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় ব্যাংক। দ্রুত তারল্য সহায়তা দেয়া না হলে ব্যাংক খাতের লেনদেনে গ্রাহকদের আস্থা কমবে বলে শঙ্কা ব্যাংকারদের। সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং সেক্টরে যে লুটপাটের ঘটনা ঘটেছে, যে দুর্বৃত্তায়ন হয়েছে, দুনিয়ার ইতিহাসে এই ধরনের দুর্বৃত্তায়নের দ্বিতীয় নজির নাই। আমাদের এখানে প্রায় ধরেন 30 লাখ গ্রাহকের সমস্ত ডিপোজিট গিয়ে জমা হয়েছে 200 লোকের কাছে। ডিপোজিটরদের আস্থা যদি ঠিক থাকে তাহলে আমাদের কাছে ডিপোজিট ঘুরে আসবে, লক্ষ লক্ষ মানুষ আমাদের সাথে যোগ দেবেন এবং এই সম্পদ ধারণ করার জন্য এখানে একটা যোগ্য জনশক্তি আছে। তবে এসব শঙ্কার মধ্যে রয়েছে সম্ভাবনার হাতছানি। কেন্দ্রীয় ব্যাংকের কাঠামোগত সিদ্ধান্ত কার্যকর হলে ব্যাংক খাতে দৃশ্যমান সুফল আসবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। পুঁজিবাজারে টানা দরপতনের কারণে এবার রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার সকালে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা। পরে আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEs এর সামনের রাস্তা অবরোধ করে কমিশন চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন সাধারণ বিনিয়োগকারীরা। চলতি সপ্তাহের শুরু থেকেই নিম্নমুখী শেয়ার বাজারের লেনদেন ও সূচকের মান। এমন অবস্থায় আন্দোলনে নামেন বিনিয়োগকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বিনিয়োগকারী বান্ধব না। তার 1.5 মাসের মেয়াদে টানা ভুল সিদ্ধান্তে লোকসানে পড়েছেন বিনিয়োগকারীরা। প্রায় 30টা কোম্পানিকে উনি জেটে দিয়েছে, যা আলটিমেটলি বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে, কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় নাই। 1.5 মাস থেকে বেশি সময় অতিবাহিত হলে উনি আমাদের সাথে বসেন নাই। এরপরে উনি কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের তারা তখন এই জেট গ্রুপ তৈরি করে গেছেন। কমিশন চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চাইলেও কোনো সুযোগ দেওয়া হয়নি অভিযোগ করে বিনিয়োগকারীরা বলেন, কোম্পানিকে সুবিধা দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের দমিয়ে রাখা হয়েছে। অনেক দিন ধরে আমরা চেয়েছিলাম একজন পুঁজি বাজার বান্ধব SECর চেয়ারম্যান। শুরু থেকেই ওনার নিয়োগের বিরোধিতা করে আসছে। উনি এখানে ব্যাংকিং সেক্টর থেকে এখানে আসছে, এখানে কিন্তু কোনো ধরনের কোনো সংস্করণ হচ্ছে না এবং উনি মার্কেটটারও ধ্বংস করতেছে। ব্যাংক খাত উদ্ধারে প্রণোদনা দেয়া হলেও পুঁজিবাজার নিয়ে কোনো কার্যকরী সিদ্ধান্ত সরকার নেয়নি বলেও অভিযোগ আন্দোলনকারীদের। কোনো ব্যাংকার বা অধ্যাপক নয়, কাঠামোগতভাবে অর্থ মন্ত্রণালয় থেকে বিনিয়োগ বান্ধব চেয়ারম্যান নিয়োগের দাবি তাদের। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে বৃষ্টি থামলেও কমেনি দুর্ভোগ। এখনো কোনো সড়কে জমে আছে পানি। বিপাকে নগরবাসী। এদিকে আবহাওয়া অফিস বলছে আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই রোদ, এই বৃষ্টি, এরই ধারাবাহিকতায় বুধবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকে সকালেও। এতে সকালে কাজের উদ্দেশ্যে বের হওয়া সবাইকেই পড়তে হয় ভোগান্তিতে। রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে ডুবেছে রাজধানীর নিচু এলাকা। কিছু জায়গায় পানি সরলেও এখনও বিভিন্ন সড়কে জমে আছে পানি। এই অবস্থায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। গাড়িতে তুললে, রিক্সা ভ্যানে তুললে পানির জন্য চালাই নিতে পারে না, পড়া যায়, চাক্কা ভাঙা যায়, তার গাতায় পড়া কাইতে হয়ে যায়। আমাদের অনেক ব্যবসায় ক্ষয়ক্ষতি হয়। কালকার মতো প্যাসেঞ্জার না, আজকে কম মানুষ, আজকে স্কুল কলেজ বন্ধ, তার কারণে রাস্তায় পানি কারণে বার হয় না মানুষ। বৃষ্টির কারণে সকাল থেকে কোনো সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। অনেকে হাইটা গেছে, অনেকে যদিও কোনো রিক্সা নিয়ে যাইতে হয় তাহলে দ্বিগুণ ভাড়া দিতে হয়েছে বা আরো বেশি ভাড়া দিতে হয়েছে আর কি। এই খালগুলো কিন্তু বৃষ্টির পানির কারণে দেখা যায় না, যার ফলে কি হয়, অনেক সময় রিক্সা চলাচল করার সময় খালের সাথে স্লিপ করে রিক্সাগুলো পড়ে যায়। এদিকে আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 9টা থেকে পরবর্তী 48
48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঝড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা থাকার কারণে আমাদের যে সমুদ্র বন্দর আছে সেই সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই সতর্ক সংকেত আগামী দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে, এরপর হয়তো নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। শারদীয় দুর্গোৎসব ঘিরে সিলেটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাত দিন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। উৎসব ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। অপু বণিকের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। বর্ষার দিনগুলো ফুরিয়ে প্রকৃতিতে এখন শরতের শুভ্রতা। শ্বেত শুভ্র বসনে দুর্গেশ নন্দিনী, দশভুজা জগদ্ধাত্রী, ভগবতী মহামায়া। তুলির এক একটি আঁচড়ে ফুটে উঠেছে আনন্দময়ীর এক এক রূপ। শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির ধুম পড়েছে সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ায়। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এবার মহানগর ও জেলায় 593টি মণ্ডপে পূজা আয়োজন করা হয়েছে। রং তুলি বা আমাদের সাজসজ্জা, এগুলি আমাদের চুল টুল এগুলি আমাদের এখন আছে আর কি। বাকি ডেলিভারি আর তো বেশি দিন নাই, আছে 3-4 দিন আছে। তো আমরা এর ভিতরে কাজটা শেষ করে ফেলবো। যতগুলো পুজো হতো সব পুজোগুলোই হচ্ছে। শেষ পর্যায়ে যেহেতু মাকে আমরা নিয়ে যাব, সাজসজ্জার কাজও মোটামুটি এগিয়ে চলেছে প্যান্ডেলে প্যান্ডেলে। প্রত্যেক মন্দিরে যারা মন্দির এখন প্রস্তুত করতেছে, গেট তৈরি করতেছে, সব জায়গায় আমাদের নিরাপত্তা আছে। জাঁকজমকপূর্ণ ও উৎসব মুখরভাবে পূজা উদযাপনের আশা আয়োজকদের। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানায় পুলিশ। সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা করতে পারে, প্রশাসনিক নিরাপত্তা ওনারা আমাদেরকে কথা দিচ্ছেন। সিলেট মহানগরীতে শঙ্কার কোনো কারণ নেই। 6টা স্তরে এখানে আমাদের নিরাপত্তার যে পরিকল্পনা আছে, সিসি ক্যামেরা, আইপি ক্যামেরা ব্যবস্থা থাকবে। ধ্বনিত হচ্ছে আগমনীর আনন্দময়ী বার্তা। তাই বাধাহীন শারদীয় দুর্গাপূজায় মেতে উঠবেন সনাতনীরা। দেবী দুর্গার আগমনের মধ্য দিয়েই সকল ধরনের অপশক্তির বিনাশ হবে, এমনটাই প্রত্যাশা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। এদিকে দুর্গাপূজায় উপকূলীয় অঞ্চলের 299টি মণ্ডপ ও মন্দিরে 3 বাহিনীর সঙ্গে নিরাপত্তায় থাকবে কোস্টগার্ডও। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাহিনীর সদর দফতরে সংবাদ সম্মেলনে জানানো হয়, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 24 ঘন্টা পেট্রোলিংয়ের মাধ্যমে 299টি মন্দিরে র্যাব, বিজিবি ও নৌবাহিনীর সঙ্গে কাজ করবে কোস্টগার্ডও। আসন্ন যে বৃহৎ একটি ধর্মীয় উৎসব রয়েছে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের, শারদীয় দুর্গাপূজা, তো সেখানেও আমরা উপকূল এলাকায় যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলোতে আমরা অবশ্যই আমাদের টহল চলমান রেখেছি। সর্বমোট 299টি মন্দির এবং পূজা মণ্ডপে আমরা অলরেডি দায়িত্ব নিয়োজিত রয়েছে এবং আমাদের টহল চলমান রয়েছে। এর মধ্যে ঢাকা জোনে 37টি, খুলনা তথা মংলা জোনে 130টি, দক্ষিণ জোন তথা ভোলার ওখানে 82টি এবং আমাদের পূর্ব জোন তথা চট্টগ্রাম এবং কক্সবাজার, টেকনাফ ওই সংলগ্ন এলাকায় আমাদের 50টি মন্দিরে আমাদের টহল কার্যক্রম অলরেডি চলমান রয়েছে। দেশের বাইরের খবর জানাবো। আরজিকর কাণ্ড, বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় কলকাতায় প্রভাব পড়েছে পূজার কেনাকাটায়। মহালয়ার পর থেকে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয় দুর্গাপূজার কেনাকাটা। তবে এবার কলকাতার নিউ মার্কেট এলাকায় নেই তেমন ব্যস্ততা। পুজোর ব্যবসায় বড় সড়ো ধাক্কা খাচ্ছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। বুধবার ভোর থেকেই শুরু হয় দেবীপক্ষ। মা দুর্গা আসার আগে এই মুহূর্তে নতুন জামাকাপড় কেনার ধুম পড়ে যায় পশ্চিমবঙ্গে। রাস্তাঘাট, দোকানে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। তবে এবার পূজার বাজারে চিত্র ভিন্ন। গতবারের তুলনায় ভিড় কম, বিক্রিতেও তেমন ছন্দ নেই বলে জানান বিক্রেতারা। তাদের দাবি, আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রভাব পড়েছে বাজারে। বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় ভাটা পড়েছে বিক্রিতে। বাংলাদেশি না আসাতে লোকাল কিছু আমাদের এখন বিয়ে বাড়ি আছে, সামনে পুজো আছে, তো লোকাল যারা আসছে একটু ওদের এটা প্রভাবটা আছে। শপিং এবারে খুব একটা করিনি, কারণ আমরা তো জাস্টিস ফর আরজিকরের মধ্যে রয়েছি। শপিং খুব একটা করিনি, এই টুকটাক যাদের না দিলেই নয়
সেরকম দু একজনের জন্য কেনা। যাকে না দিলে নয় তাকেই দেওয়া। আর মা আসছেন, মাকে তো আমরা একটা দিই পুজোতে, ব্যাস এইটুকুই। এখন আমাদের একটাই চিন্তা, আমাদের জাস্টিস চাই, আর কিচ্ছু চাই না। এবং মা আসছেন, আশা করি আমরা সেখানে সফল হব। কলকাতার নিউ মার্কেট এলাকার লাভ লোকসানের একটি বড় অংশ নির্ভর করে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের ওপর। তবে সম্প্রতি বাংলাদেশের জন্য ভিসা নীতি কঠিন করেছে দিল্লি। এতে গত 2 মাস ধরে কমেছে পর্যটকের সংখ্যা। যারাও আসছেন তারাও টাকার দাম পড়ে যাওয়ায় নামমাত্র কেনাকাটা করে ফিরছেন নিজ দেশে। গত বছর এই পুজোয় ব্যবসা হয়েছিল প্রায় 50,000 কোটি টাকা। ভাবতে পারেন শুধু পুজোকে ঘিরে বাঙালির এই পার্বণ অর্থনীতিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলে। তবে এবার 180 ডিগ্রি ঘুরে গিয়েছে বাস্তবতা। একদিকে বাংলাদেশের চলমান অস্থিরতার কারণে সরাসরি প্রভাব পড়েছে নিউ মার্কেটের অর্থনীতিতে, অন্যদিকে পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদে অনেকেই এবার ন্যূনতম শপিং করছেন। আর তার ফলশ্রুতিতে এই অর্থনীতিতে বড়সড় ধাক্কা। কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার প্রভাব পড়েছে তেলের বিশ্ববাজারে। ব্যারেল প্রতি দাম বেড়েছে $1.05। দুপক্ষের সংঘর্ষে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে অস্থির হতে শুরু করেছে জ্বালানি তেলের বাজার। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে এরই মধ্যে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবারের এই হামলার পর বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্য জুড়ে। এই শঙ্কা সত্যি হলে আন্তর্জাতিক বাজারে তেল বাণিজ্যের সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $1.05 বেড়ে $70.86 পৌঁছেছে। অপরদিকে অপরিশোধিত তেলের ব্যারেল 1.13% বেড়ে পৌঁছেছে $74.39। মঙ্গলবার বাণিজ্য চলাকালে তেলের দাম 5% বেশি বাড়তে দেখা গেছে বলে জানিয়েছে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI। ওপেকের সদস্য দেশগুলোর মধ্যে তেল উৎপাদনে ইরানের অবস্থান তৃতীয়। বিশ্ব তেল উৎপাদনের প্রায় 4%-ই যোগান দেয় দেশটি। ব্যবসায়ীদের আশঙ্কা মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বেড়ে গেলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে প্রভাব পড়বে। বিশ্বে তেল সরবরাহের 20%ই হয় এই পথে। ওপেকভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকও তাদের তেল রপ্তানির একটা বড় ভাগই হরমুজ প্রণালী দিয়ে করে থাকে। অন্তরা সেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর পরিশোধের আদেশ প্রত্যাহার। পূর্ণাঙ্গ রায় লিখতে বিব্রত বিচারক। আইনিভাবেই মোকাবিলা করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী। তদন্ত কমিশনে 13 দিনে গুমের 400 অভিযোগ জমা। র্যাবের বিরুদ্ধেই বেশি। আয়নাঘরে ভুক্তভোগীদের তথ্যের মিল পেলেও মুছে ফেলা হয়েছে প্রমাণ। এবং আমিরাতে কিছুক্ষণ পর পর্দা উঠছে নারী টি-20 বিশ্বকাপের। স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের আশায় টাইগ্রেসরা। মাইল ফলকের সামনে জ্যোতি নাহিদা। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।